উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপদসীমার উপরে রয়েছে ৭ নদীর পানি। ফেনীর মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদী রক্ষা বাঁধে ৩০টি পয়েন্ট ধসে গেছে। প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোড়ে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। গত ১২ দিন আগে ফেনীর পরশুরাম, ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ২৬টি পয়েন্টে ভাঙন দেখা যায়, যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। কদিন না যেতেই একই বাঁধের ফের ৪টি অংশ ভেঙে পড়েছে। এতে তলিয়ে গেছে ২ উপজেলার ৮০টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। সহায়তায় এরই মধ্যে পৌঁছেছে সেনাবাহিনী। দুদিনের টানা বর্ষণ, উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদী কয়েকটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ২টি স্থানে ভাঙনে কুলাউড়া ও রাজনগর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ৪টি স্থানে ভাঙনে কমলগঞ্জ উপজেলার ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৩টি উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাট, ঘর বাড়ি, ধান ক্ষেত তলিয়ে গেছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ ও বাঁধের ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে। ভারত থেকে নেমে আসা পানি ও টানা বর্ষণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর উপর নির্মিত বহরা রাবার ড্যামের ভয়াবহ রূপ ধারণ করেছে। দুই পারে ভাঙনের দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবার ড্যাম দিয়ে পানি আসার গতি ছিল ভয়ানক। স্থানীয় বাসিন্দারা জানান, পানির এই গতি বাড়তে থাকলে রাবার ড্যামের পাড় ভেঙে বাড়িঘর প্লাবিত হতে পারে। অপরদিকে আকস্মিক বন্যায় মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, পুকুর, রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে। অনেক পুকুর তলিয়ে গিয়ে লাখ লাখ টাকার মাছ বনের পানিতে ভেসে গেছে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বন্যার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেট সহ আশেপাশের এলাকার বন্যা পরিস্থিতি কেমন এখন জানাবেন আমাদের? মার্জানা, আপনাকে ধন্যবাদ। পাহাড়ের ঢল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ভিতরে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের সুরমা নদীর তীরে। আমি যদি আপনাদেরকে সুরমা নদীর পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে সুরমা নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার উপরে ওঠেনি। বিপদসীমার উপরে না উঠলেও কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। তবে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে না উঠলেও কুশিয়ারা নদীর পানি কিন্তু ২ পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টায়। ইতিমধ্যেই সিলেট বিভাগের ২ জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সিলেটে গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় ১৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং দুপুর ১২টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে এসেছে। তবে বাড়ছে সিলেটের বিভিন্ন পয়েন্টের নদ নদীর পানি। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি ২টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত কুশিয়ারার পানি আমলশীত পয়েন্টে বিপদসীমার ৬ এবং শেরপুর পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আগামী শুক্রবার পর্যন্ত সিলেট সহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেটে কিন্তু আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে কিন্তু কয়েক দফা বন্যা পরিস্থিতি মোকাবেলা করেছে সিলেটবাসী। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কমে এলেও কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে
এখনোই কিছু বলা যাচ্ছে না, কারণ উজানে 12তে বৃষ্টি কমলে তবেই কিন্তু সিলেট বন্যার সংখ্যা মুক্ত হতে পারে। আসলে যে বিষয়টি বলা যায় যে পাহাড়ি ডলের কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছে, মৌলভীবাজার হবিগঞ্জের পাশাপাশি কিন্তু সিলেটের যারা সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতিপূর্বে কিন্তু 2 দফা বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটবাসী, এবারও কিন্তু সেই সংখ্যাই আবারও দেখা দিয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মার্জানা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্টের শুরুতে দেশজুড়ে সংঘটিত সহিংসতায় ঘটনাগুলো তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। মধ্যরাতে ঢাকায় এসেছে দলটি। প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় 1 সপ্তাহের সফর করার কথা রয়েছে। জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল আজ যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক করার কথা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে 3 সদস্যের দল। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া 30 আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশ সই করবে বলে উল্লেখ করেছেন তিনি। জাপান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব বিষয় নিয়ে আলোচনা করেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানান। রকিব হাসানের রিপোর্ট। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথরিন কুক। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। দুই দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূস ওনাকে মাননীয় হাই অ্যাম্বাসাডারকে থ্যাঙ্কস জানিয়েছেন এবং উনি আশা করেছেন যে জাপান খুব বড় রকমের একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিবে বাংলাদেশকে। সারাকুকু তার রিইটারেট করেন যে তারা দে স্ট্যান্ড রেডি টু সাপোর্ট বাংলাদেশ। তিনি জানান বাংলাদেশে প্রতিটি গুমের বিচার করবে এই সরকার। প্রফেসর ইউনূস কিছুদিন আগে এই বিষয়ে বলেওছেন যে ওনার গভর্নমেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে পুরোপুরি সাপোর্ট দিতে প্রস্তুত, যাতে ওরা একটা ক্রেডিবল এবং ইমপার্শিয়াল একটা ইনভেস্টিগেশন করতে পারে। এই জুলাই এবং অগাস্টের যে ঘটনাগুলো, যেই স্টুডেন্ট লেড যে প্রোটেস্ট হয়েছে এবং যেইখানে যেই ধরনের ম্যাসাকার হয়েছে, সেটার উপরে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির জন্য বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। প্রফেসর ইউনূস ব্রিটেনের অ্যাম্বাসাডার হাই কমিশনের কাছে সাপোর্ট চেয়েছেন যে এই যে প্রচুর মানুষ, অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন, সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ 87 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন প্রথম ও দ্বিতীয় বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়। গত 4 আগস্ট নগরের কোর্ট পয়েন্ট ও বান্দর বাজার এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা, নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বাদী নিজেই গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগ সরকারের 7 জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাবেক আইজিপি, এমপি, মেয়র সহ আসামি করা হয়েছে। আসামি হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশে গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবায়ের হাসান জিহাদ। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করতে পারছে না গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবার। এজন্য সরকার ও সাধারণ মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি HM মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন সিরাজগঞ্জের তারাস উপজেলার আমিনুর রহমান টুটুল। এ সময় টুটুলের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে সিরাজগঞ্জের একটি ক্লিনিক ও পরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন টুটুলের চোখের জন্য আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। এর জন্য বিদেশেও নেওয়া প্রয়োজন বলে জানান তারা। দরিদ্র পরিবার হওয়ায় সুচিকিৎসা নিশ্চিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে টুটুলের। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম। কোন অবস্থা চোখের মধ্যে গুলি আছে, অবস্থা আরো চোখ দিয়ে দেখতে পারতেছে না, চোখ ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তার চিকিৎসা করেন তো। একই দিনে শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট জুবায়ের হাসান জিয়াদের চোখে লাগে। পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থাও ভালো না দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানান তারা। প্রথমত লাঠি চার্জ করে আমাদের উপর, আমরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করার পর পুলিশ আমাদের উপর অনেক রকমের আক্রমণ করে, টিয়ার সেল গ্যাস ছড়ে গুলি করে। তো এক পর্যায়ে এসে একটা ছড়া গুলি এসে আমার চোখের ভিতর ঢোকে। চলে আসলো, ডাক্তারের কাছে ভর্তি হইলো না, মানে ওইলি পারে এখন মানে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হইতে, 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার নাইবো। বিশেষ করে তার বাম চোখের এই সাইড দিয়ে যে গুলিগুলো লেগেছে এগুলো ডক্টর দেখানো হয়েছে, ওনারা বলেছেন যে এটা অন্তত 2টা অপারেশন লাগবে। একাধিক গুলি আরও মাথায়ও লাগে, বিভিন্ন বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে। ঊর্ধ্বতন মহলকে এই বিষয়ে আলোকপাত করার জন্য দৃষ্টি স্থাপন করতে অনুরোধ করি। অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় সুচিকিৎসা নিতে পারছেন না জিয়াদও। তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করে আহতদের পরিবার ও সহপাঠীরা। আমাদের সাতকার অনেকজন আহত হয়েছে, ও ওখানে ছিল, দৌড় দেওয়ার সময় ওর গুলিটা চোখে লাগে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার একাধিক হটলাইন ও সহযোগিতা পুল স্থাপন করেছে। ইলিয়াস কমল, মাই টিভি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতে নানকের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করে শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি নিয়ন্ত্রণে নেন। রাতে নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা জানান নানকের ওই বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন। সন্দেহে তারা তল্লাশি চালায়, তবে বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বাসায় অনেকগুলো চালের বস্তা পান শিক্ষার্থীরা। কিছু মাদ্রাসার হুজুরদের ছবি পেয়েছি, প্লাস এবার পাবলিক ভিউ। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকারের নাগরিকদের প্রত্যাশা বৈষম্য দূরীকরণ সহ দুর্নীতির মূল শিকড় উৎপাটন যেমন করতে হবে, তেমনি গঠন করতে হবে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ একটি অরাজনৈতিক বিভেদহীন বাংলাদেশ। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের পর স্বস্তি ফিরে এসেছে সর্বস্তরের নাগরিকদের মাঝে। তারা বলছেন এমন রাষ্ট্র গঠন করতে চান যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, বিভেদ ও সংঘাত। তারা যে এরকম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে সেটা কোনো সময় কাম্য ছিল না। আমরা শান্তিপূর্ণ মীমাংসা চেয়েছিলাম। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়, ঘুষ মুক্তভাবে থাকুক, মেধা তালিকা অনুযায়ী চাকরি হোক। চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে
এটাকে দ্রুত শান্ত করতে হবে, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। দেশটা যাতে ভালোভাবে থাকে, জনগণ যাতে ভালোভাবে থাকে, সেই প্রত্যাশা আমরা সরকারের কাছে চাচ্ছি। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, সুন্দর শান্তিতে থাকি, মানুষজন শান্তিতে বসবাস করতে, এটাই চাই। জনগণের প্রত্যাশা বিবিধহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেটা হচ্ছে সেটা যাতে আনা হয়, সেটা আমরা সরকারের কাছ থেকে চাই। আমরা জনগণের সরকার চাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটা যাতে আপনার জনগণের নাগালের ভিতরে থাকে। শাসক হিসাবে আমরা দেখতে চাই ডক্টর ইউনূসকে দেশ যেন শান্তি সুষ্ঠুভাবে দেশ যেন চলে। পুরো যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হলো, ওনাদের কাছে আমার প্রত্যাশা হলো দেশের সব বিষয়ে স্থিতিশীলতা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। রংপুরের পৌরগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগে নাহিদ হাসান লিটনের বিচারের দাবি ও দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সাজুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রংপুর সুন্দরগঞ্জ সড়কের দেউতি বাজারে অধ্যক্ষ শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে ইউএনের লিখিত আশ্বাসে আন্দোলন স্থগিত ও সড়ক ছেড়ে দেন তারা। খুনি লিটন, যিনি সরাসরি আবু সাইদ হত্যায় জড়িত ছিল, তার পদত্যাগ এবং আমাদের যে শিক্ষক, প্রধান শিক্ষক, তার প্রত্যাহার। আমাদের দাবি শুধু একটাই, কোনো রাজনীতি চলবে না। যার যে অন্যায় আছে সেই অন্যায়ের ব্যাপারে আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার পুলিশের কড়া পাহারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুম তামজিমের আদালতে হাজির করা হয় সাবেক এমপি আব্দুর রহমান বদিকে। আদালতে শুনানি শেষে বদিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে তাকে গ্রেফতার করা হয়। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পেদাবাড়ি কৃষক মানিক পেদার স্ত্রী খাদিজা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বৃদ্ধা শাশুড়ি জানান, পাশের বাড়িতে পান খেতে গিয়ে এসে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। নিহত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে কলেজের মেইন গেট বন্ধ করে কলেজের সামনের রাস্তায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মাসিক বেতনের নামে শিক্ষার্থীদের থেকে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ করেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কলেজ গেটে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এজন্য যতক্ষণ পর্যন্ত না অধ্যক্ষ পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস চাপায় নিহত মধুপুর উপজেলা ছাত্র আন্দোলনের সহ সভাপতি মেহেদী হাসানের হত্যাকারী ঘাতক বাস চালককে গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী। বুধবার দুপুরে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কের ধনবাড়ির বাইঘাট বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় শিক্ষার্থীরা প্লে কার্ড হাতে ঘাতক বাস চালক গ্রেফতার সহ নিরাপদ সড়কের দাবি করে সড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাস চালক গ্রেফতার সহ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে কক্সবাজারের পৌর স্বেচ্ছাসেবক দল ও কক্সবাজারের সদর উপজেলার স্বেচ্ছাসেবক দল। বুধবার কক্সবাজার শহীদ মিনার চত্বরে দিনব্যাপী নানা আয়োজনে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
ইমরান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সদর ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রুমন। এছাড়াও জেলা যুব দলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান। গুম, হত্যা, খুন, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে 21শে আগস্ট বিকেল সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের উদ্যোগে শোক র্যালি ও সমাবেশ হয়েছে। নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে র্যালি শুরু করে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশ মিলিত হয়। সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালের মেহেদীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা সমাবেশ হয়েছে। বুধবার র্যালিটি বন্দরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এ সময় সমাবেশের স্থলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলায় তেলিহাট ইউনিয়নের মুলাইদ এলাকায় এ আয়োজন করে উপজেলা শ্রমিক দল। শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলার বিএনপি সভাপতি শাহজাহান ফকির। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ভেদেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বাড়ির পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল মাতবর। এ সময় বিশেষ অতিথি ছিলেন ভেদেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হোসেন ঢালি, সাধারণ সম্পাদক বিএম মোস্তফা, ভেদেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সুমন দালাল, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খোকন মাঝি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সকল সদস্য ও দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিচার, ছাত্র গণ আন্দোলনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পাবনা জেলার যুবদল শহরের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা ও সাধারণ সম্পাদক মনির হোসেন। জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও বিএনপি সমমাননা দলের আন্দোলনের ফসল, তাই এই সরকারের প্রতি বিএনপির সামগ্রিক সহযোগিতা থাকবে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে কর্মী সভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিপন। জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার গঠনের আওতায় সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র অপসারণ হওয়ায় প্রজ্ঞাপন অনুযায়ী সিরাজগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসক হিসাবে নিযুক্ত হন। বুধবার সিরাজগঞ্জ পৌরসভা হল রুমে মতবিনিময় সভা, প্যানেল মেয়র ও কাউন্সিলরগণ, পৌর কর্মচারীদেরকে নিয়ে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান এর সভাপতিত্বে
প্রশাসক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক ও উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। ছাত্র আন্দোলন কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী পরিচয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র ও এর কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দের ব্যানারে আশুলিয়া মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়। ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা। বুধবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের মনোনীত দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে গতকাল এ মতবিনিময় সভা হয়েছে। উপজেলার প্রাণী অধিদপ্তর আয়োজিত উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সরওয়ার রিজভির সভাপতিত্বে এই সভা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার তাপস কান্তি দত্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার সোহেল, উপজেলা ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপন। দর্শক, এ ছিল মাই টিভি সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।